আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমি তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হাসনাইনুর সেজান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তোমাদের সামনে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে হাজির হচ্ছি এইচএসসি এর ইংলিশ ফার্স্ট পেপারের একটি ক্লাস নিয়ে। আমরা এই প্লেলিস্টে হচ্ছে পাঠ্য বই ইংলিশ ফর টুডে যেটি রয়েছে সেখানকার বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন ইউনিটের আন্ডারে যে লেসনস গুলো রয়েছে এরকম বিভিন্ন লেসনস নিয়ে আলোচনা করছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা যে ইউনিটটা নিয়ে আলোচনা চালিয়ে যাব সেটা হচ্ছে ট্যুরস এন্ড ট্রাভেলস, এবং তার আন্ডারে যে লেসনটা রয়েছে দ্য ওয়ান্ডার্স অফ ভিলায়েত, সেই লেসনটা নিয়ে আজকের আমাদের আলোচনা হবে। তাহলে আসো বরাবরের অন্যান্য ক্লাসগুলোর মতোই শুরু করি আমরা একটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি দিয়ে, ঠিক আছে? সো ফার্স্ট এর এই প্রস্তুতিমূলক কাজটা কি হবে, আমাদেরকে ছোট্ট একটা প্যাসেজের মতো দেখতে পাচ্ছি, একজন রাজা বাদশার মতো দেখতে কেউ আছেন, তার ছবি দেখতে পাচ্ছি। সো তার পাশে কি লেখা আছে সেগুলো একটু পড়ি এবং বোঝার চেষ্টা করি। As countries differ, so do their ways of life and living. How did the people in India and England lay out their houses in the 18th century? দেশ ভিন্ন হওয়ার সাথে সাথে তাদের জীবন ও জীবিকা পদ্ধতিও কিন্তু ভিন্ন হয়। 18 শতকে ভারত ও ইংল্যান্ডের লোকজন কিভাবে তাদের ঘরবাড়ির নকশা করত? In the following extract from The Wonders of Vilayet, Vilayet is England in Persian, we get an enchanting picture of the parks, gardens and houses in London, including the Queen's Palace. So ফার্সি ভাষায় ইংল্যান্ডকে হচ্ছে বিলাত বলে, বিলাত বা ভিলায়েত হচ্ছে ইংলিশে আমরা এভাবে লিখেছি। তাহলে এই যে নিচে আমরা একটা লেখা পড়ব, এটাই এই এক্সট্রাক্টটাই নেওয়া হয়েছে দ্য ওয়ান্ডার্স অফ ভিলায়েত এই বই থেকে নেওয়া হয়েছে। সেখানে আমরা দেখব লন্ডনের পার্ক, বাগান ও ঘরবাড়ির মোহনীয় চিত্র, যার মধ্যে আমরা রানী মহল বা রানীর প্রাসাদের কথাও কিন্তু পড়ে থাকবো। The author also makes references to houses and housing materials used in Bengal at that time. লেখক তদানীন্তন বাংলার ঘরবাড়ি ও ব্যবহৃত গৃহায়ন সামগ্রীও উল্লেখ করেছেন। কি কি দিয়ে তৈরি করা হতো, কিভাবে তৈরি করা হতো সেই জিনিসগুলো কিন্তু বলেছেন। Can you identify some of the significant differences that the author points out? লেখক ইঙ্গিত করেছেন এমন কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য কি তুমি শনাক্ত করতে পারবে? মির্জা শেখ ইহতেসামউদ্দিন, the author of the travelogue, visited England in 1765 and recorded his experiences in Persian, the official language of India during the Mughal reign. আমরা একটু পরে যে এক্সট্রাক্টটা পড়ব সেটা লিখেছেন মির্জা শেখ ইহতেসামউদ্দিন, একজন ভ্রমণ লেখক। 1765 সালে তিনি ইংল্যান্ড ভ্রমণ করেন এবং ফার্সি ভাষায় তার অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেন। এই ফার্সি ভাষা ছিল হচ্ছে মুঘল আমলে ভারতের দাপ্তরিক ভাষা। অলরাইট, the book Shigurf Name Vilayet was translated into Bangla by the late Dhaka University professor A.B.M. Habibullah, Dr. Kaisar Haq, professor of English at Dhaka University, and a poet translated the book into English. So Shigurf Name Vilayet নামের এই বইটা মরহুম অধ্যাপক A.B.M. আব্দুল্লাহ কর্তৃক বাংলায় অনুদিত হয়েছিল। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ও কবি ডক্টর কায়সার হক বইটিকে ইংরেজিতে অনুবাদ করেন। সো এই ছিল হচ্ছে আমাদের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। এখন আমরা আসল অ্যাক্টিভিটিতে চলে যাই। এই যে মির্জা শেখ ইহতেসামউদ্দিন, সে আসলে বিলাতে যাওয়ার পরে বা ইংল্যান্ডে যাওয়ার পরে কি কি দেখলো, কেন সে অনেক চমকপ্রদ হলো, কোন জিনিসটা তার কাছে ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না, সেগুলো নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা শুরু করব। সো 2 নাম্বার অ্যাক্টিভিটিতে আমাকে বলেছে নাও রিড দ্য টেক্সট বিলো এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। দ্য এক্সটেরিয়র অফ দ্য কিংস প্যালেস ইজ নাইদার ম্যাগনিফিসেন্ট নর বিউটিফুল। রাজমহল বা রাজপ্রাসাদের যে বহিরাংশ তা না চমকপ্রদ না মনোরম। The outer walls are not even plastered. বাইরের দেয়ালগুলো এমনকি প্লাস্টার করাও নয়। It could easily be passed off as the multi-storied residence of a merchant of Benares. এটাকে খুব সহজেই বেনারসের কোনো ব্যবসায়ীর বহুতল বাসস্থান বলে সহজেই চালিয়ে দেওয়া যাবে। All the mansions in the city are of this sort, but the Queen's Palace is very handsome. শহরের প্রায় সব অট্টালিকাই এই ধরনের, কিন্তু রানী মহল বা রানীর প্রাসাদটা আসলে খুবই সুন্দর। I was told, however, that the interior of the King's Palace is very elegant and that the suites of rooms and the chambers of harem are painted and attractive verdigris. আমাকে বলা হয়েছিল যে রাজমহল বা রাজপ্রাসাদের ভেতরটা
খুবই রুচি সম্পন্ন। অন্দরমহলের বা ভেতরের যে কক্ষগুলো রয়েছে, কামরাগুলো রয়েছে, সেগুলো আকর্ষণীয় তামার কারুকাজ খচিত। আমাকে এই কথাগুলো বলা হয়েছিল। এটা হচ্ছে সে লেখক বা মির্জা ইহতেশামউদ্দিন, সে হচ্ছে নিজেকে বলেছে। সো ফার্স্ট পারসনে হচ্ছে আমরা এই এক্সট্রাক্টটা পড়ছি। লেটস কন্টিনিউ। The King's Garden, which is outside the city, is very old. রাজ উদ্যানটা যেটা শহরের বাইরে অবস্থিত তা খুবই পুরাতন। It has pleasant walks, lawns and neatly arranged beds of various shapes, triangles, squares and octagons. এতে মনোরম পায়ে চলার পথ রয়েছে, লন রয়েছে এবং বিভিন্ন আকৃতির বেড রয়েছে। বেড মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে চারা রোপণ করা হয় বা বীজ বপন করা হয়। বিভিন্ন ধরনের বেডের শেপ রয়েছে, সেটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজাকৃতি রয়েছে, বর্গাকৃতি রয়েছে, অষ্টভুজ রয়েছে, ষড়ভুজ রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। These are planted with varieties of flowers, green plants and fruit trees such as the apple, gooseberry, peach, pear, filbert, etc. এগুলোতে আবার বিভিন্ন ধরনের ফুল, সবুজ গাছ, ফলের গাছ যেরকম আপেল রয়েছে, বৈচিলতা রয়েছে, পিচ রয়েছে, নাশপাতি, বাদাম ইত্যাদি এসব বীজ বপন করা হয়েছে। The garden also uses a special method to grow Indian fruits like the muskmelon, watermelon, cucumber, orange and pomegranate, and Indian flowers like the rose, henna, marigold, tuberose and the coxcomb flower. এছাড়াও বাগানটি ভারতীয় ফলমূল যেরকম বাঙ্গি, তরমুজ, শসা, কমলা ও ডালিম এবং ভারতীয় বিভিন্ন ফুল যেরকম গোলাপ, হাসনাহেনা, গাঁদা, রজনীগন্ধা ও মোরগ ফুল জন্মানোর জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করে থাকে। কি সেই বিশেষ পদ্ধতি এবং কেন সেটা দরকার হয় সেটা একটু আগে আমরা লক্ষ্য করি। The cold weather in Europe doesn't allow one to grow Indian fruits and flowers in the open. কেননা ইউরোপের ঠান্ডা আবহাওয়া উন্মুক্ত স্থানে ভারতীয় ফলমূল ও ফুলের উৎপাদন বিঘ্নিত করে, সেটা আসলে হতে দেয় না। A special kind of house is constructed for the purpose, 3 sides of which are of brick, while the fourth, which faces south, is made of glass plates that keep out the cold air but let in the sun's rays. কিভাবে এটা ব্যবহার করে? এই উদ্দেশ্যে এক বিশেষ ধরনের ঘর নির্মাণ করা হয়। ঘরটা কিরকম? এই ঘরের 3টা দিক হচ্ছে ইট দ্বারা নির্মিত এবং চতুর্থ দিকটা থাকবে, সেটা সাধারণত দক্ষিণমুখী হয়ে থাকে। সেই দিকটা কাচের পাত দিয়ে তৈরি থাকে, যা ঠান্ডা বাতাসকে প্রতিহত করে কিন্তু সূর্যের আলোকে প্রবেশ করতে দেয়। শীতকালে ঘরের ভেতরে তাপের জন্য চুলা জ্বালিয়ে রাখা হয় এবং মাটির পূর্ণ খোলা পাত্রে ফল ও ফুলের বীজ লাগানো হয়। এটাই কিন্তু আমার পরের লাইনে বলেছি। In the cold season, stoves are lit in the house for heat and fruit and flower seeds are sown in troughs filled with molds. সো এই যে শীতকালে কিভাবে চুলা জ্বালিয়ে রাখা হয়, সেটা মাটি পূর্ণ যে খোলা পাত্রগুলো রয়েছে সেখানে কিভাবে ফুল ও ফলের বীজ লাগানো হয়, এটাই এই লাইনে বলেছে। The heat of the stoves and the warmth of the sunlight combine to aid the growth of Indian plants. এই যে চুলার তাপটা থাকে, সূর্যের আলোর যে উষ্ণতা থাকে, এগুলো ভারতীয় উদ্ভিদ জন্মাতে সাহায্যের জন্য একত্রিত করা হয়। The heat of the stoves and the warmth of the sunlight combine to aid the growth of Indian plants. এখানে এই কথাটাই বলেছে। European gardeners grow eastern fruits in this manner and make a very good profit, charging as much as 5 rupees for a pomegranate and 3 for a muskmelon. ইউরোপীয় যে বাগানকারীরা তারা এই পদ্ধতিতেই প্রাচ্যের ফলমূল উৎপাদন করে থাকে এবং খুব ভালো লাভ করে। একটা ডালিম তারা 5 রুপিতে বিক্রি করে, বাঙ্গি তারা 3 রুপিতে বিক্রি করে। এভাবে তারা কিন্তু বেশ বড়সড় প্রফিট করে থাকে। The trees along the walks in the King's Garden are arranged very tastefully. রাজ উদ্যানের যে পায়ে হাঁটা পথ রয়েছে, সেই পায়ে হাঁটা পথের দুপাশে গাছের সারি খুব রুচিসম্মতভাবে সজ্জিত থাকে। By cutting the branches, many of them have been shaped into human forms, so that at night one may mistake them for real people. তাদের অনেকগুলো শাখা প্রশাখা হচ্ছে ছেটে মানুষের আকৃতি দান করা হয়েছে, যাতে রাতের বেলা কেউ ওগুলোকে সত্যিকারের মানুষ ভেবে ভুল করে। It takes many days of work to tailor the trees into those shapes. গাছগুলোকে এমন আকৃতি প্রদান করতে অনেক দিন সময় লেগে যায়। The road in front of the Queen's Palace is very broad and charming. রানী মহলের বা রানীর প্রাসাদের সামনের রাস্তাটি খুব চওড়া ও মনোরম। On one side is the palace, on the other a pond which is part of a park.
এক পাশে প্রাসাদ রয়েছে, অন্য পাশে একটা পুকুর রয়েছে, যেটা হচ্ছে পার্কের একটা অংশ। On Sundays, men and women, old and young, rich and poor, natives and foreigners all come here to stroll and amuse themselves. এর আগে আমাকে বলেছিল, deer are kept in the park and the walks in it are lined with shady walnut trees. সো আমাকে কি বলেছিল, পার্কে হরিণ রাখা হয় এবং এটার পায়ে চলার পথটার দুপাশে রয়েছে সারিবদ্ধভাবে ছায়া ঢাকা আখরোট গাছ। এছাড়া রবিবারে নরনারী, বৃদ্ধ, যুবক, ধনী, গরিব, দেশি বিদেশি সবাই হচ্ছে এখানে হাঁটতে ও আনন্দ করতে আসে। In these delightful surroundings, a heavy heart is automatically lightened. এইসব আনন্দঘন পরিবেশে দুঃখ ভারাক্রান্তের হৃদয় কিন্তু আপনা আপনি হালকা হয়ে যায়। Sauntering courtesans with lissom figures and amorous maidens with the faces of houris spread a heavenly aura, and the visitor's soul becomes a flowering garden. আকর্ষণীয় নারীরা ও হুরের মতো লাস্যময় কুমারীরা দর্শনার্থীদের মনে পুষ্পিত কাননের বা ফুলের বাগানের মতো যে স্বর্গীয় আভা, সেরকম একটা স্বর্গীয় আভা যেন ছড়িয়ে দেয়। নেক্সট আমরা পড়ি, These fairy-faced ravishers of the heart move with 1,000 blandishments and coquetries. পরীর মতো দেখতে এই হৃদয়গ্রাহীরা হাজার হাজার তোষামোদকারী ও প্রেম প্রণয়ীদের নিয়ে চলাফেরা করে। The earth is transformed into a paradise, and heaven itself hangs down its head in shame at seeing such beauty. পৃথিবী স্বর্গোদ্যানে যেন রূপান্তরিত হয় এবং স্বর্গ নিজেই এরকম সৌন্দর্য দেখে লজ্জায় মাথা নত করে। As soon as I saw this place, I involuntarily exclaimed, যখনই আমি জায়গাটা, স্থানটা দেখতে পেলাম, তখনই অনিচ্ছাকৃতভাবেও আমি বিস্ময়ে খুব জোরে জোরে বলে উঠলাম, If there's a heaven on the face of the earth, it is this, it is this, it is this. পৃথিবীতে যদি কোনো স্বর্গ থেকে থাকে তাহলে এটাই হচ্ছে সেটা, এটাই সেটা, এটাই সেটা। তার কাছে এত পছন্দ লেগেছিল, এত ভালো লেগেছিল যে লেখক এই কথাগুলো বলেছেন। দেখা যাচ্ছে এই ছবিটা দেখে কিন্তু বলে দিতে পারছি আসলে গার্ডেনটা বা বাগানটা কতটা সুন্দরভাবে আসলে গড়ে তোলা হয়েছে। Brick buildings in Bengal have rooms with high ceilings and large doors and windows so that there is a soothing current of air in hot weather. বাংলাতে হচ্ছে ইটের বাড়িগুলো উঁচু সিলিং এবং বিশাল দরজা ও জানালা সম্বলিত কক্ষ বা রুম থাকে, যাতে হচ্ছে গরম আবহাওয়াতে সেখানে বাতাসের একটা আরামদায়ক প্রবাহ থাকে। It is exactly opposite in Europe, কিন্তু এটা আবার ইউরোপের পুরোপুরি বিপরীত। There is extreme cold, frost and snow. The ceilings are low and the doors and windows small. সেখানে প্রচন্ড ঠান্ডা, বরফ ও তুষার, যে কারণে তাদের সিলিং গুলো নিচু এবং দরজা ও জানালাগুলো ছোট থাকে। The roofs are not flat like the roofs of brick buildings in India. ভারতীয় ইটের বাড়িগুলোর ছাদের মতো এসব ছাদ কিন্তু সমতল নয়। Wooden beams and planks are used to build the frame of the roof in the shape of a camel's hump, that is to say, like the slanting thatched roofs of huts in Bengal. সেগুলো আসলে দেখতে কিরকম? ছাদের এই কাঠামোকে উটের কুজের মতো কিন্তু আমরা আকৃতি প্রদানে কাঠের কড়ি ও তক্তা ব্যবহার করা হয়। বাংলার যে কুড়ে ঘরগুলো রয়েছে সেটা যেরকম বাঁকানো খড়ের চালার মতো, ঠিক সেই রকম হচ্ছে তাদের বাড়ির ছাদগুলো নির্মাণ করা হয়। But whereas the latter are slightly curved at the end, both slanted halves of European roofs are plain. কিন্তু যেখানে পরেরটি আসলে শেষ প্রান্তে একটু বাঁকানো, তার মানে বাংলাতে যে সকল ছাদগুলো রয়েছে সেগুলো শেষ প্রান্তে একটু বাঁকানো, কিন্তু ইউরোপীয় যে ছাদগুলো সেটা উভয় দিকই হচ্ছে তির্যক, মানে বাঁকানো, উভয় বাঁকানো অংশই হচ্ছে সমতল। The frame is then covered with tiles of fired clay or slate. এরপরে কাঠামোটাকে পোড়ামাটি বা স্লেট পাথর নির্মিত টাইলস দিয়ে আবৃত বা ঢেকে দেওয়া হয়। Such roofs last up to 200 years without repairs, and if they are still intact when the walls have decayed, can be reutilized. এ ধরনের ছাদগুলো কোনো রকমের মেরামত ছাড়াই প্রায় 200 বছরের মতো টেকসই হয়ে থাকে এবং যখন দেয়ালগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখনও যদি ওগুলো অক্ষত থাকে তবে সেগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি, সেই ছাদগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। The bricks in the walls were laid with mortar to give added strength to the structure.
এরপর কি করা হয়েছিল, দেয়ালের ইটগুলোকে চূর্ণ করা পাথর থেকে প্রস্তুতকৃত চুন, বালি ও পানির মিশ্রণ সহযোগে বসানো হয়। Houses may be as tall as 7, 8 or 9 stories, yet the walls are not thicker than a cubit. বাড়িগুলো 7, 8 বা 9 তলা সমান উঁচু হতে পারে, তবে দেয়ালগুলো 1 কিউবিটের বেশি পুরু নয়। Consequently, the entire building quivers if the wind rises and strangers may fear for their safety. ফলে বাতাসের প্রবাহ যখন বাড়ে তখন সমস্ত ভবনটাই যেন কাঁপতে থাকে এবং যাদের আগের অভিজ্ঞতা নেই সে সকল ব্যক্তিরা কিন্তু তাদের নিরাপত্তার বিষয়ে ভয় পাওয়া শুরু করে দিবে। But there is in reality no cause of fear, though I myself was at first alarmed. কিন্তু বাস্তবিক পক্ষে ভয়ের কোনো কারণ নেই, যদিও প্রথমে আমি নিজে আসলে আতঙ্কিত ছিলাম। এখানে ভুলে আমরা টাফ লিখে দিয়েছি, এই জিনিসটা হবে দো, ঠিক আছে, এটা হবে দো, THOUGH, alright, so এটা হবে দো। Alright, moving on. The inside walls, instead of being plastered, are lined with wooden planks which are covered with paper decorated with pretty designs in many colors. ভেতরের দেয়ালে প্লাস্টার করার পরিবর্তে কাঠের তক্তা দেওয়া। এই কাঠের তক্তাগুলোর উপরে অনেক রঙের সুন্দর নকশা সজ্জিত কাগজে আবৃত রয়েছে। সেইগুলোর উপরে কাগজ দ্বারা আবৃত রয়েছে এবং কাগজগুলোতে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন রয়েছে, এই কথাটাই বলেছে। Teak and shal are foreign to Vilayet. Houses and ships are built here with oak and walnut. আমরা যে সেগুন কাঠ বা শাল কাঠ ব্যবহার করি, বিলেতিদের কাছে বা ইংলিশ মানুষদের কাছে এটা আসলে অপরিচিত। ওখানে তারা ওক গাছ ও আখরোট কাঠ দিয়ে ঘরবাড়ি ও জাহাজ নির্মাণ করে। These are light in color, very sturdy and resistant to white ants and other insects. এগুলো হালকা বর্ণের, খুব মজবুত এবং উই পোকা ও অন্যান্য পোকামাকড় প্রতিরোধী। That is why buildings last so long in this country. তাই এই দেশে ভবনগুলো দীর্ঘদিন ধরে স্থায়ী বা টেকসই হয়ে থাকে। অলরাইট, সো এই ছিল হচ্ছে আমাদের মেইন আলোচনাটা, মেইন লেসনটা। এখন আমরা এই মেইন লেসনের উপর ভিত্তি করে বিভিন্ন প্র্যাকটিস সেশন চালাবো। ওকে, আমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করলাম, আমরা এখন হচ্ছে একটা প্র্যাকটিস সেশনে যাব। ওকে, কি কি প্র্যাকটিস করব? শুরুতেই আমরা যে জিনিসটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। আমরা কিছু প্রশ্ন দেখব, সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, The narrator was not impressed with the exterior of the king's palace. Why? রাজপ্রাসাদের বহিরাংশ দেখে বর্ণনাকারী আসলে তেমন মুগ্ধ হননি। কেন মুগ্ধ হননি? অ্যান্সার হচ্ছে The exterior of the king's palace lacked magnificence and beauty. The outer walls were neither plastered nor decorated. That's why the narrator was not impressed with the exterior of the king's palace. কেননা রাজপ্রাসাদের বাইরের অংশ জাঁকজমকপূর্ণ এবং সৌন্দর্যের অভাব ছিল। বাইরের দেয়ালে প্রলেপ দেওয়া হয়নি, আবার সাজানোও ছিল না। এই কারণে বর্ণনাকারী রাজপ্রাসাদের বাইরের অংশের প্রতি আসলে মুগ্ধ ছিলেন না। নেক্সট প্রশ্ন, What does he say about its interior? How does he describe the Queen's Palace? এটার অন্দরমহল বা ভেতরের মহলটা সম্বন্ধে তিনি কি বলেন? তিনি কিভাবে রানী মহল বা রানীর প্রাসাদ বর্ণনা করেছিলেন? অ্যান্সার হচ্ছে He says that the interior is very elegant. The suite of rooms and the chambers of the harem are painted in attractive verdigris. He describes the Queen's Palace in a lofty language. তিনি বলেন যে প্রাসাদের ভেতরের অংশটা আসলে খুবই সুন্দর, অভিজাত। অন্দরমহলের কক্ষ বা রুমগুলো, কামরাগুলো আকর্ষণীয় তামার কারুকাজ খচিত। তিনি চমৎকার ভাষায় আসলে রানীর মহল বা রানীর প্রাসাদকে বর্ণনা করেন। পরের পার্টে চলে যাই। The author is clearly fascinated by the king's garden. Why? কেন? লেখক খুব স্পষ্টভাবেই রাজার যে উদ্যান বা রাজ উদ্যান দ্বারা খুবই বিমোহিত বা ফ্যাসিনেটেড হয়েছিল। কেন? অ্যান্সার হচ্ছে The author is clearly fascinated by the king's garden because the garden is built blending European and Indian tastes. কেননা রাজ উদ্যানটা খুব সুস্পষ্টভাবে ইউরোপ ও ভারতের রুচির সমন্বয়ে তৈরি হয়েছিল। The flowers, fauna, fruit trees, structures available in the garden enchant the author. যে ফুল, প্রাণীরা ছিল, ফলের গাছ ছিল, বাগানের যে অসংখ্য কাঠামো ছিল, সেগুলো লেখককে আসলে মুগ্ধ করে।
ডি নাম্বার প্রশ্নটা দেখি। The narrator mentions a special kind of house which allowed plants to grow in cold weather. What are these houses called? How did they work in the narrator's description and how do they work now? লেখক একটা বিশেষ ধরনের ঘরের কথা উল্লেখ করেছেন যেটা ঠান্ডা আবহাওয়ায় গাছ জন্মাতে সাহায্য করে। এসব ঘরকে কি বলা হয় এবং বক্তার বর্ণনা এগুলো কিভাবে কাজ করত এবং এখন এগুলো কিভাবে কাজ করে, বেশ বড়সড় একটা প্রশ্ন কিন্তু উত্তর চাচ্ছে। আমরা যদি সবগুলোর উত্তর একবারে দেই, এগুলোকে বলে হচ্ছে গ্রিন হাউসেস। These houses are called green houses. According to the narrator's description, 3 sides of the house are made of brick, while the 4th side is built of glass plate that keeps out the cold air but let the sun rays in. In the cold season, stoves are lit to keep the garden warm. As a result, Indian trees and plants grow easily inside a greenhouse. So এই বাড়িগুলোকে হচ্ছে গ্রিন হাউস বলা হয়ে থাকে। বর্ণনাকারী বর্ণনা করেন যে এই ধরনের বাড়ির 3টা দেওয়াল থাকে ইট দিয়ে তৈরি এবং চতুর্থ দেওয়ালটা সবসময় কাচের পাত দিয়ে তৈরি থাকে, যা ঠান্ডা বাতাসকে বাইরে বের করে কিন্তু সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করায়। শীতকালে বাগানকে উষ্ণ বা গরম রাখতে চুলা জ্বালানো হয়, ফলে ভারতীয় গাছপালা সহজেই গ্রিন হাউসের মধ্যে জন্মাতে পারে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি। হাউ মেনি জিওমেট্রিক্যাল শেপস ডাজ দ্য ন্যারেটর ইন ডিসক্রাইবিং দ্য বেডস ইন দ্য কিংস গার্ডেন? ক্যান ইউ ডিসক্রাইব দেম? আমাকে জিজ্ঞেস করেছে রাজ উদ্যানের বিছানা সমূহকে বর্ণনা করতে গেলে বা যে বেডগুলো রয়েছে সেগুলোকে বর্ণনা করতে গিয়ে বক্তা কত ধরনের জ্যামিতিক আকৃতির উল্লেখ করেছেন, তার মধ্যে কিছু আমাদেরকে বর্ণনা করতে বলেছে। সো আমরা 4টা জিওমেট্রিক্যাল শেপের কথা কিন্তু পড়েছি, একটা ট্রায়াঙ্গেল, একটা স্কোয়ার, একটা হেক্সাগন, একটা অক্টাগন। সো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ কি হচ্ছে 3টা সরল রেখা এবং 3টা কোণ সমূহের একটা সমতল গঠন, আ ফ্ল্যাট শেপ with 3 straight lines and 3 angles. স্কোয়ার বা বর্গ কি? এটা হচ্ছে 4টা সরল রেখা এবং 4টা 90 ডিগ্রি কোণ। অলরাইট, হেক্সাগন বা ষড়ভুজ এটা হচ্ছে 6টা সরল রেখা এবং 6টা কোণের একটা সমতল। ওকে, 6টা সরল রেখা, এই যে 6 straight lines এবং 6টা অ্যাঙ্গেল বা 6টা কোণের একটা সমতল। 6টা কোণ, 6 angles, তার একটা সমতল, আ ফ্ল্যাট শেপ। লাস্টলি অক্টাগন। অক্টাগন বা অষ্টভুজ হচ্ছে 8টা সরল রেখা এবং 8টা কোণের একটা সমতল। সো অক্টাগন হচ্ছে 8টা, হেক্সাগন হচ্ছে 6টা, ট্রায়াঙ্গেল হচ্ছে 3টা। অলরাইট, পরের প্রশ্নে মুভ অন করি। Were Eastern fruits available in London when Isamuddin visited the city? If so, were they produced locally or imported? যখন ইতেশামুদ্দিন লন্ডন ভ্রমণ করেছিলেন তখন কি তিনি সেখানে প্রাচ্যের ফলমূল পেয়েছিলেন? যদি পেয়ে থাকে, যদি পাওয়া যেত, সেগুলো কি আসলে স্থানীয়ভাবে উৎপাদনকৃত নাকি সেগুলো আসলে আমদানি করা হয়েছিল? অ্যান্সার হচ্ছে ইয়েস। The eastern fruits were available in London when ইতেশামুদ্দিন visited the city. They were produced locally. হ্যাঁ, যখন ইতেশামুদ্দিন শহরে ভ্রমণ করেছিলেন তখন প্রাচ্যের ফলগুলো লন্ডনেও প্রচুর পরিমাণে পাওয়া যেত, কেননা সেগুলোকে আসলে স্থানীয়ভাবে উৎপাদন করা হতো। ওকে, এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এখন আমরা একটু স্পেশাল টাইপের, একটু ভিন্ন ধরনের একটা প্রশ্ন দেখব। রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ইন্ডিয়ান অ্যান্ড দ্য ইংলিশ হাউসেস ডিসক্রাইবড বাই দ্য ন্যারেটর। এখন আমাদেরকে বর্ণনাকারীর বর্ণনাকৃত ভারতীয় ও ইউরোপীয় বাড়িগুলোর মধ্যে যে বিদ্যমান পার্থক্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে হবে। আমরা এই এক্সট্রাক্টটা পড়ে কিন্তু অলরেডি বিভিন্ন আমাদের যে পার্থক্য বা ডিফারেন্সেস সেটা কিন্তু আমরা বের করতে পেরেছি, রাইট? সেই জিনিসটাই যদি তাহলে আমরা এখানে লিখি, the Indian houses have high ceiling and large doors and windows, whereas the English houses have low ceiling and small doors and windows. The thatched roofs of the Indian houses are slightly curved at the end, but slanted halves of European roofs are plain. The bricks in the walls of the English houses are made of stones, whereas the bricks in the walls of Indian houses are made of earth. The walls of the Indian houses are plastered, but the walls of the English houses are lined with wooden planks covered with decorative paper. Teak and shal are used to build Indian houses, while oak and walnut are used for building English houses. Okay, so আপনারা কিন্তু এই ডিফারেন্সেস গুলো অলরেডি এক্সট্রাক্ট থেকে পড়ে এসেছি। সেই ডিফারেন্সেস গুলো বা পার্থক্যগুলো কি কি? ভারতের ঘরবাড়িগুলো আসলে উঁচু ছাদ, বড় দরজা এবং জানালা আছে, সেখানে ইংরেজদের ঘরবাড়িগুলো আসলে নিচু ছাদ থাকে,
ছোট দরজা থাকে ও ছোট জানালা থাকে। খড় দিয়ে ছাদ দেওয়া ভারতের বাড়িগুলো শেষের দিকে সামান্য একটু বাঁকানো, কিন্তু ইউরোপের অর্ধেক বাঁকানো ছাদগুলো হচ্ছে একদম সমতল বা সমান। ইংরেজদের বাড়িঘরগুলোয় দেওয়াল ইটের পাথর দিয়ে তৈরি থাকে, অন্যদিকে ভারতের বাড়িগুলোর দেওয়ালের ইট আসলে মাটি দিয়ে তৈরি থাকে। ভারতের ঘর বাড়িগুলোর দেওয়ালে প্রলেপ দেওয়া থাকে, কিন্তু ইংরেজদের বাড়িঘরগুলোর দেওয়ালে কাঠের তক্তা সারিবদ্ধভাবে শোভাবর্ধক কাগজ দিয়ে আবৃত থাকে, বা সেগুলো কাঠের তক্তা দিয়ে সাজানো থাকে এবং কাঠের তক্তাগুলো আসলে সুন্দর সুন্দর কাগজ দ্বারা আবৃত থাকে। ভারতীয় বাড়ি বানানোর জন্য সেগুন বা শাল গাছের কাঠ ব্যবহার করা হয়, যেখানে ইংরেজদের বাড়ি বানানোর জন্য ওক গাছ এবং আখরোট গাছের তক্তা ব্যবহার করা হয়। সো এই ছিল হচ্ছে আমার দুই ধরনের জায়গার বাড়িঘর বা আর্কিটেকচারের ডিফারেন্সেসটা। 5 নম্বর প্রশ্নটা দেখি, why was the narrator so fascinated by the road and the park in front of the Queen's Palace? রানীর প্রাসাদের সামনে যে রাস্তাটা অবস্থিত আর এই পথ দ্বারা বর্ণনাকারী কেন এত খুশি বা বিমোহিত হয়েছিলেন? অ্যান্সার হচ্ছে, the road in front of the Queen's Palace is large and beautiful. The park is surrounded by a beautiful pond. The park is dwelling place of captive deer and the paths in it are lined with shady walnut trees. Consequently, the narrator is so fascinated by the delightful surroundings of the road and the park with the flowering garden. So কাহিনীটা কি হয়েছে? রানী মহল বা রানী প্রাসাদের সামনের যে রাস্তাটা সেটা বেশ বড় আর সুন্দর। পার্কটা মনোরম একটা পুকুর দ্বারাও কিন্তু পরিবেষ্টিত। পার্কটা বন্দি হরিণদের বসবাসের স্থান এবং এর মধ্যে পথগুলো ছায়া ঢাকা আখরোট গাছ দ্বারা সারিবদ্ধভাবে সেটা সাজানো রয়েছে। ফলশ্রুতিতে বর্ণনাকারী একটি ফুলের গাছ দ্বারা আবৃত রাস্তা ও পার্কের আনন্দদায়ক পরিবেশ দ্বারা খুব বিমোহিত বা মুগ্ধ হয়েছিল। এটা হচ্ছে আমার ফ্যাসিনেশনের কারণ, এই কারণে সে ফ্যাসিনেটেড ছিল। 6 নম্বর আমার কাছে জানতে চেয়েছে, হোয়াট মেক্স দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য পার্ক অ্যাজ হেভেন অন আর্থ? কিসের জন্য বর্ণনাকারী পার্কটিকে পৃথিবীর স্বর্গ হিসেবে বর্ণনা করেছেন? The delightful surroundings of the park, the flowering garden, gatherings of different walks of people, sauntering courtesans, and amorous maidens collectively make the narrator describe the park as heaven on earth. কোন কোন জিনিসগুলো তাহলে তাকে এই কথাটা বলার জন্য বাধ্য করে? সেটা হচ্ছে amorous maidens যাদের কথা বলেছে তারা এই পার্কটিতে যে ঘোরাফেরা করতো সবকিছু মিলেই লেখক এই পার্কটিকে পৃথিবীর স্বর্গরূপে বর্ণনা করেছেন। এই কারণে তার কাছে এই গার্ডেনটা লেগেছে হেভেন অন আর্থ। সো 6 নম্বর প্রশ্ন গেল। এখন হচ্ছে আমরা দেখব ডিসক্রাইব হাউ দ্য হাউসেস ইন ইউরোপ ওয়্যার বিল্ট when ইহতেশামউদ্দিন ভিজিটেড ইট। যখন ইহতেশামউদ্দিন ইংল্যান্ডে গিয়েছিল তখন সেখানকার বাড়িগুলো আসলে কিভাবে তৈরি করা হতো। At first the walls of the English houses were laid with mortar prepared from pulverized stones. Houses might be tall, but the walls were not thicker than a cubit. The inside walls were lined with wooden planks which were covered with decorative paper. Oak and walnut were used for building English houses. The floors of the English houses were either wooden or tiled. Wooden beams and planks are used for building the frames of the roofs in the shape of a camel's hump. The frame was then covered with tiles of burnt clay or stone. This is how an English house was built. So already কিন্তু আমরা এক্সট্রাক্ট থেকে শুরু করে প্রশ্নের অ্যান্সারও বারবার এইটাই অ্যান্সার দিচ্ছি। ইউরোপিয়ান বাড়িঘরগুলো কিরকম, বাংলার বাড়িঘরগুলো কিরকম, তাদের ডিফারেন্স কি, ইংল্যান্ডের বাড়িগুলো কিভাবে তৈরি হয়, সেই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা অনেকক্ষণ ধরে বলে আসছি, অনেকক্ষণ ধরে পড়ে আসছি। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি সেটার অ্যান্সার, ডিসক্রাইবিং হাউ দ্য হাউসেস ইন ইউরোপ ওয়্যার বিল্ট when ইহতেশামউদ্দিন ভিজিটেড ইট। সেটা অলরেডি আমরা এক্সপ্লেন করলাম। পরের অ্যাক্টিভিটিতে মুভ করব, ফাইন্ড আউট দ্য ডিফারেন্সেস অ্যামং দ্য ফলোইং। আমরা কিছু শব্দ দেখব এখন, আমাদের কাছে খুব সাধারণ একই ধরনের শব্দ মনে হবে, কাছাকাছি শব্দ মনে হবে, কিন্তু সেগুলোর আসলে কিন্তু কিছু ডিফারেন্সেস বা পার্থক্য রয়েছে। আমরা সেই পার্থক্যগুলো এখন জানবো। সো 3টা শব্দ, হাউস, ম্যানশন এবং প্যালেস। এগুলোর ডিফারেন্স কি কি? প্রথমে আসি হাউস বা বাড়ি। সো বাড়ি হচ্ছে বেসিক্যালি আ হাউস ইজ আ বিল্ডিং ফর পিপল টু লিভ ইন, ইউজুয়ালি ফর আ ফ্যামিলি। বাড়ি হচ্ছে মানুষের জন্য বসবাসের একটা ভবন, বিশেষ করে একটা পরিবারের জন্য, দ্যাটস হাউস। সো ম্যানশন মানে হচ্ছে বড় অট্টালিকা বা বৃহৎ যেসব অট্টালিকাগুলো রয়েছে। আ ম্যানশন ইজ আ লার্জ ইমপ্রেসিভ হাউস। অট্টালিকা হচ্ছে চিত্তাকর্ষক একটা বিশাল ভবন। এরপর আসি প্যালেস। প্যালেস মানে হচ্ছে প্রাসাদ।
সো প্যালেস হচ্ছে ইজ দ্য অফিসিয়াল হোম অফ আ কিং অর কুইন অ্যান্ড হিজ অর হার ফ্যামিলি। সো প্রাসাদ হচ্ছে রাজা অথবা রানী এবং তার পরিবারের জন্য যে অফিসিয়াল বা সরকারি বাড়িটা রয়েছে সেটা, ওটা হচ্ছে প্যালেস। সো আমরা হাউস দেখলাম, প্যালেস দেখলাম, এরপর হচ্ছে আমরা ম্যানশনের ডিফারেন্স দেখলাম। এখন আমরা যেটা ডিফারেন্স দেখবো সেটা হচ্ছে ফ্রস্ট, স্নো এবং আইস। সো ফ্রস্ট মানে হচ্ছে হিম। হিম কি জিনিস? বরফের যে পাতলা স্তর, যেটা হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রি নেমে গেলে যে স্তরটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ফ্রস্ট। এরপর আসি স্নো। স্নো মানে হচ্ছে তুষার। Snow is soft, small pieces of frozen vapor that fall from the sky during cold weather. So তুষার কি? তুষার হচ্ছে জমানো বাষ্পের ছোট ছোট টুকরা, যেটা ঠান্ডা আবহাওয়ায় আকাশ থেকে সাধারণত নিচে পড়ে থাকে। এরপর আইস। আইস মানে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে বরফ। আইস ইজ ওয়াটার দ্যাট ইজ ফ্রোজেন অ্যান্ড বিকামস সলিড। বরফ হচ্ছে পানি যা জমে আসলে গিয়েছে এবং কঠিন পদার্থে সেটা পরিণত হয়েছে। সো ফ্রস্ট, স্নো এবং আইস, সেটারও ডিফারেন্স আমরা জানলাম। এখন দেখবো প্ল্যাঙ্ক, বিম এবং ফ্রেম, তাদের ডিফারেন্স। প্ল্যাঙ্ক মানে হচ্ছে তক্তা। সো তক্তা বা প্ল্যাঙ্ক ইজ আ লং থিন ফ্ল্যাট পিস অফ টিম্বার ইউজড স্পেশালি ফর বিল্ডিং এন্ড ফ্লোরিং। সো তক্তা হচ্ছে দীর্ঘ পাতলা কাঠের সমতল কিছু খণ্ড, যেটা বিশেষ করে দালান কোঠা এবং মেঝে নির্মাণে ব্যবহার করা হয়। বিম মানে হচ্ছে বেসিক্যালি কড়ি। Beam is a long, sturdy piece of squared timber used to support the roof or floor of a building. So beam বা কড়ি হচ্ছে দীর্ঘ, মজবুত, চতুর্ভুজাকৃতির কাঠ, যা একটা দালানের ছাদ অথবা মেঝেকে ধরে রাখতে ব্যবহার করা হয়। Lastly, frame বা কাঠামো, the rigid supporting structure of an object such as building or piece of furniture. তাহলে ফ্রেম মানে হচ্ছে একটা বস্তুর সহায়তাকারী অপরিবর্তনীয় নির্মাণ, যেরকম দালান কোঠা অথবা আসবাবপত্রের অংশ, সেই জিনিসটাই হচ্ছে আমার ফ্রেম। অলরাইট, আমরা ডিফারেন্সও মোটামুটি জানলাম। এখন আমরা যে কাজটা করব, ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস উইথ দেম। আমরা হচ্ছে এখন কিছু শব্দ দেখব এবং সেগুলো থেকে আমরা হচ্ছে সেন্টেন্সেস মেক করব। সো অলরেডি হচ্ছে আমি এই কাজটা তোমাদের জন্য করে রেখেছি, তবে আমি যে সকল সেন্টেন্স বানিয়েছি শুধুমাত্র সেগুলোই কারেক্ট সেন্টেন্সেস, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। সো ফার্স্ট ওয়ার্ড আমাদেরকে দেওয়া হয়েছিল লিসাম। লিসাম মানে হচ্ছে পাতলা, কমনীয়, কোমল যে সকল জিনিস সেগুলা। আমরা সেন্টেন্সেস কি বললাম? ট্যাগার ইউজ টু ওয়্যার লিসাম আউটফিটস। ওকে। কোর্টিসানস মানে হচ্ছে রাজকনিকা। তো রাজকনিকা হচ্ছে বেসিক্যালি সমাজের উচ্চ শ্রেণীর এমন একজন নারী, যে হচ্ছে রাজদরবার অথবা বিত্তশালী বা বিভিন্ন ধরনের যে যশ প্রতিপত্তি রয়েছে এরকম পুরুষদের সাথে অর্থের বিনিময়ে যারা দৈহিক মেলামেশা করে থাকে, তারা হচ্ছে রাজকনিকা বা কোর্টিসানস। আমরা সেন্টেন্স লিখেছি, they lost their remaining funds in visiting courtesans frequently. এরপর অরা। অরা মানে হচ্ছে আভা। আমরা জিনিসটাকে আভাও বলতে পারি, আবার কোন একটা মানুষের ক্ষেত্রে, জিনিসের ক্ষেত্রে তার পারিপার্শ্বিক যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় সেটাকেও বলতে পারি। সো অরা দিয়ে আমরা সেন্টেন্স যেটা বানিয়েছি, the arrival of the new king created an aura of solemnity. এরপর blandishment। blandishment মানে হচ্ছে তোষামোদ। Despite all his blandishment, threats and persuasion, he could not attain his goal. Carved মানে হচ্ছে বাঁকানো। So I saw a bird with carved beak. এই সেন্টেন্সটা আমরা বানালাম। নেক্সটে আরো কিছু শব্দ রয়েছে। slanted। slanted মানে হচ্ছে তির্যক বা বাঁকানো। The path is slanted to the left down the hillside. Sturdy, এটার মানে মজবুত। He had a sturdy muscular physique. Lastly, quiver. quiver মানে হচ্ছে কাঁপা বা কাঁপাকাঁপি করা। Her lips quivered and then she started to cry. তার ঠোঁটগুলো মৃদু কেঁপে উঠলো এবং তারপর সে কাঁদতে শুরু করলো। স্টার্ডির ক্ষেত্রে কি বলেছিলাম? তার শারীরিক গঠন অত্যন্ত মজবুত ছিল। He had a sturdy muscular physique. Slanted এর ক্ষেত্রে বলেছিলাম আমরা পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটি বাম দিকে বেঁকে নেমে গেছে। The path is slanted to the left down the hillside. Alright? সো আমরা এই শব্দগুলোর প্রথমত মিনিং জানতে পারলাম, রাইট? আমরা আগে জিনিসগুলোর মিনিং জানবো। ওকে, স্টার্ডি মানে কি, স্ল্যান্টেড মানে কি, সেই জিনিসগুলো আগে আমরা জানবো। এরপর জানার পরবর্তীতে কিন্তু আমরা সেন্টেন্স মেকিং বা বাক্য গঠন করব। অলরাইট, এখন যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে অ্যান্টোনিম খোঁজা। আমরা বিভিন্ন শব্দ দেখব, এই শব্দগুলোর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বের করতে হবে। অলরাইট, সো আমার গিভেন ওয়ার্ডস গুলো কি কি? প্রথমে দেওয়া ছিল এলিগেন্ট বা অভিজাত। তাহলে এটার অপোজিট কি হতে পারে?
আগলি হতে পারে, ডাল হতে পারে, ইনফেরিয়র হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। ব্রড মানে হচ্ছে প্রশস্ত, তাহলে এটার অপোজিট কি হবে? নিশ্চয়ই সরু, চিকন, ছোট এরকম কিছুই। তাহলে অ্যান্টোনিম আমরা দিয়েছি টাইনি এবং স্মল। সুদিং তার মানে হচ্ছে আরামদায়ক, তাহলে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে এমন কিছু একটা যেটা আসলে সুদিং না, আরামদায়ক না। ইরিটেটিং হতে পারে, আনকমফোর্টেবল হতে পারে, এগুলো কিন্তু সুদিং এর অ্যান্টোনিম। সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, এটার অ্যান্টোনিম হতে পারে ডেঞ্জার অথবা মিসহ্যাপ। থিক এটার মানে হচ্ছে পুরু বা মোটা, তাহলে এটার অপোজিট কি হবে? চিকন, রাইট? সেটাই থিন বা লুজ। অলরাইট, সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচনা। আমরা প্রথমে একটা ছোট্ট ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করলাম। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির পরে হচ্ছে আমাদের যে মেইন আলোচনাটা সেখানে চলে আসলাম। আমরা দেখলাম একজন লেখক মির্জা ইহতেশামউদ্দিন, সে হচ্ছে বিলেতে বা ইংল্যান্ডে বেড়াতে যায়। বেড়াতে গিয়ে সে কি কি দেখে? সে রাজপ্রাসাদ দেখে, রানীর প্রাসাদ দেখে, সে গার্ডেন দেখে এবং সব কিছু দেখে কিন্তু সে বেশ অদ্ভুত ভাবে সে খুশি হয়ে যায়। বিশেষ করে সে গার্ডেন দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর হচ্ছে আমরা ওই ব্যাপারগুলো পড়লাম, কিভাবে বাংলাতে হচ্ছে ঘর বাড়ি বানানো হয়, কিভাবে ইংল্যান্ডে ঘর বাড়ি বানানো হয়, সেই বিষয়ে আমরা পড়লাম এবং কেন তারা কিভাবে বাড়িগুলো বানায় সেটাও জানলাম। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর করলাম, কিছু স্পেশাল আমাদের প্রশ্নের উত্তর ছিল, সেগুলো কিন্তু আমরা অ্যান্সার করেছি। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড শিখলাম, ভোকাবুলারি বিল্ড করলাম এবং সাথে সাথে আমরা সেন্টেন্স ক্রিয়েট করলাম এবং লাস্টলি আমরা হচ্ছে অ্যান্টোনিম ক্রিয়েট করার চেষ্টা করলাম। লাস্টের পার্টটুকু পুরোটাই কিন্তু ছিল আমাদের ভোকাবুলারি এনরিচমেন্টের জন্য। অলরাইট, সো আশা করি আমাদের ক্লাসের সবটা আমরা আজকে খুব ভালো মতো বুঝতে পেরেছি। যদি তেমনটা হয়ে থাকে, that will be all for today guys. Thank you very much. ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।